আমি মাহিয়া ইসলাম রাত্রি। এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। পৃথিবীর সব কিছু ভালো লাগলেও পড়াশোনাতে আমার যত অলসতা। পড়তে বসার কিছু সময় পর ঠিক ডোরেমন কার্টুনের নোবিতার মতো নিজেকে বলতে ইচ্ছে করে, 1 ঘন্টা পড়ে নিয়েছি, এখন সময় গেম খেলার। হ, গেম খেলার আর সুযোগ হয়ে ওঠেনি, কারণ গোল্ডেন প্লাস পেতেই হবে। দিনরাত পড়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, এখন অপেক্ষার রেজাল্টের। অপরদিকে সেই পচা রোদ ভাইয়ের জন্মদিন আজ। আমার এক বন্ধু যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমার পরিবারের সবাই মানে আমি বাদী কেন এত ভালোবাসে এটাই বুঝি না। এখন না যেতে চাইলে আমাকেই ঝাড়ি খেতে হবে, ধুর, ভাল লাগে না। রোদ ভাইয়ের সাথে প্রথম পরিচয় আজও মনে আছে, অতীতের পাতায়। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়তাম, আর রোদ ভাইয়েরা ঢাকাতে থাকতো। রোদ ভাইয়ার দাদির বাড়ি আমাদের বাসার পাশেই। দাদি অনেক ভালো ছিলেন। তিনি কিছুটা রাগী হলে আমাকে ভীষণ ভালোবাসতেন। আমি দুষ্টু, এটা দাদিও জানতেন। তবু আমার মিশুকে স্বভাবের জন্য আমায় কখনো বকেননি। রোদ ভাইয়ার পরিবারের পরিচয়: দাদির 2 ছেলে। বড় ছেলে শহীদ জামান খান ও ছোট ছেলে রাকিব জামান খান। শহীদ চাচার 1 ছেলে 1 মেয়ে, শিমুল ও শিমলা। আর রাকিব চাচার 2 ছেলে, বড় ছেলে আহনাব খান রোদ ও ছোট ছেলে আরিয়ান খান রাদীপ। সেদিন স্কুল থেকে ফিরে বাসার সামনে অনেক লোক দেখেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই শুনতে পেলাম দাদি আর নেই। কল্পনার বাইরে জীবনে কিছু ঘটলে মানুষ নিশ্চুপ হয়ে যায়। আমিও ঠিক তাই হয়েছিলাম। সেদিন সন্ধ্যা নাগাদ দাদির পুরো পরিবার আত্মীয় চলে আসেন। সবার মাঝে সেদিন দেখেছিলাম এক কোণে নিশ্চুপে বসে চোখের পানি বিসর্জনে ব্যস্ত কেউ। মুহূর্তেই এক ঝলকে আমার জীবন কি হলো জানি না, ভীষণ রকম মায়া জন্ম নিল। অবুজের মতো তার কষ্ট নিবারণের আশায় তার পাশে বসে বলেছিলাম, ভাইয়া কেঁদো না। বলার সাথে সাথে আমার দিকে এক ঝলক তাকিয়ে নিজের চোখ মুছে নিয়েছিল। কিছুটা অবাক হয়েছিলাম। তারপর কি মনে করে আবার দৃষ্টি দিল আমার দিকে, কিন্তু তার এই দৃষ্টিতে চোখগুলো লাল আর রাগের আভাস দেখেছিলাম। ভয় পেয়ে দৌড়ে বাড়ি এসেছিলাম। বর্তমান, আজ রোদ ভাইয়ার জন্মদিন। রোদ ভাইয়ের মা আহিদা চাচি আমায় ভীষণ ভালোবাসে, আর আমিও। রাদীপ তো অনেক কিউট, আমায় কখনো আপু বলে ডাকিনি, রাতের পরি বলেই ডাকে। আমিও ভীষণ ভালো লাগে মাত্র অনে পড়ে, কিন্তু ওর কথা অনেক পাকনা। অপরদিকে সন্ধ্যায় সবাই তৈরি হচ্ছে। রোদ ভাইয়ার মা আমার জন্য শাড়ি পাঠিয়েছিলেন, কিন্তু আমি পরা তো দূরের কথা, ঠিকমতো হাঁটতেও পারি না। তাই ঈদের একটা গাউন লাল আর গোল্ডেন মিক্সড পরলাম। খোলা চুল, কোমর ছাড়ানো, বড় দুল, হালকা লিপস্টিক, কাজল, আর কিছু না। কিন্তু বাইরে যেতেই মামি সে জোর করে মেকআপ করে দিল। তারপর আমার ছোট ভাই রোহিত হাত ধরে নিয়ে গেল। ওদের বাড়িতে ঢুকেই নজর পড়ল আমার মামুনির। কি নিখুঁত সুন্দর এই মানুষটাকে, দেখলে মন ভালো হতে বাধ্য। মামুনি, ও মা, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে, নজর না লাগে বলে কাজল লাগিয়ে দিলেন। একটু লজ্জা পেয়ে হেসে দিতেই সিঁড়ির দিকে নজর গেল। মুহূর্তে থমকে গেলাম। হ্যাঁ, রোদ ভাইয়া। 6 ফিট হাইটের, কালো টি শার্ট, কালো প্যান্ট, কালো সানগ্লাস, টেরিম করা দাড়ি, কালো জুতা, কালো ঘড়ি, ফর্সা মুখ। উফ, এত সুন্দর হতে কে বলেছে? এত সুন্দর হলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। এসব ভাবনার মাঝে কোনো পুরুষের কথা কানে এলো। রোদ, এইভাবে তাকিয়ে নিজেকে কতটা ছোট করবি বেয়াদব মেয়ে। এই লোকটা আমার সাথে ভালোভাবে কথায় বলতে জানে না, খাটাস। ভাবির গাড়ি মেজাজ খারাপ করার ওস্তাদ বিড়বিড় করতে করতে সামনে এসে দেখি আমার রাদীপ বাবু দাঁড়িয়ে। রাদীপ, রাতের পরি, তুমি আমার সাথে না দেখা করে এখানে কি করো? রাগ করেছিলাম, কিন্তু তোমার সাজুগুজুতে রাগ করতে পারলাম না। রোদ, রাদীপকে এত কথা বলো ওই মেয়ের সাথে? ওই মেয়ে কাকে বলো? হ্যাঁ, ও আমার রাতের পরি। তুমি মন খারাপ করো না রাতের পরি, ভাইয়া তো জানোই কেমন। রোদ, আমি তোমার বড় রাদীপ, এটা মাথায় রেখে কথা বলবা। অবশ্য যার সাথে এত মিশো সে একটা বেদব, তুমি আর কি শিখবা? এবার আর কথা না বলে থাকতে পারলাম না, বললাম, এই, তখন থেকে শুধু শুধু বেদব বেদব করছেন কেন? কি বেদবি করেছি বলেন? আমাকে না রাগানো পর্যন্ত আপনার কি ভালো লাগে না? রোদ, রাগের দৃষ্টিতে তাকিয়ে বললাম, নিজেকে এত গুরুত্বপূর্ণ মনে করো না, ঠিক আছে? আহনাব খান রোদের আর কোনো কাজ নাই, ওনাকে নাকি রাগিয়ে সময় নষ্ট করব। আমি কিছু বলতে নিতেই উনি বন্ধুদের সাথে রাজ্যের ব্যস্ততা দেখাতে লাগলেন, যেন আমাকে চিনেই না। চাচা ডাকলেন সবাইকে। রোদ ভাইয়া কেক কাটবে তাই। কেক কেটে প্রথমে ওনার মা, তারপর রাদীপ ওনার বাবাকে খাওয়ালেন, তারপর রোহিত বাবা মামকেও খাওয়ালেন। আর আমি যে একজন আছি তিনি দেখেও দেখলেন না। ওখান থেকে সরে আসতে গেলেই চাচা রোদ ভাইয়াকে আমায় কেক দিতে বললেন,
কেক জিনিসটা বরাবর আমার ভীষণ পছন্দের, তাই কেক অবশেষে খেতে পারবো বলে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু রোদ ভাইয়া তো রোদ ভাইয়াই। কেক খাওয়ানোর জন্য এগিয়ে এসে আমি হাঁ করতেই মুখে না দিয়ে গালে লাগিয়ে দিলেন। কেমন যে লাগে! কোথায় সবাই রাগ করবে তা না, উল্টো আমাকে দেখে সবার হাসি আর থামছে না। রোদ ভাইয়াকে কেক মাখানো আমাকে দিয়ে হবে না। ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। বাসাতে চলে যেতে গেলে রাদীপ আসলো সামনে। রাদীপ, রাতে পড়ি, দেখো তোমার জন্য টিস্যু আনছি, বসো, মুখ মুছে দেই। এক ভাই জ্বালানোর ওস্তাদ, আর এই এক ভাই নিরাময়ের। এই বাবুটা এত ভালো যে শুধু আদর করতেই মন চায়। বিড়বিড় করে রাদীপকে বললাম, তুমি অনেক ভালো বাবু, এত কিউট। গাল টেনে গালে একটা পাপ্পি দিতেই কোথা থেকে রোদ এসে ওকে নিয়ে চলে গেল, অবাক হলাম। এইভাবে টেনে নিয়ে যাওয়ার কি আছে? অচেনা কেউ বলে উঠল, হাই সুন্দরী, বাই। বলে চলে আসতে গেলেই সামনে এসে দাঁড়ালো কিছুটা। বিরক্তি নিয়েই তাকাতেই ছেলেটা হ্যাবলার মতো হাসলো আর বলল, আমি তোমাকে হাই দিলাম, তুমি বাই বলে কেন ব্যাড ম্যানার্স? অচেনা কাউকে আমি হাই দিই না। আরে, আমি রোদের বন্ধু, তো পরিচিত হলাম না। এমনিতেই মেজাজ খারাপ ছিল, তার উপর এই বিরক্তিকর লোক। আমার খুব বেশি মেজাজ খারাপ হলে কি বলি না বলি নিজেও জানি না, তাই রাগের বশে বলে দিলাম, পরিচিত হয়েছেন দেখি কি এখন নাস্তা হবে? মুখের কথা বের না হতেই কারো হাসির শব্দ কানে আসলো। তাকাতেই রোদ ভাইয়াকে জীবনে প্রথম হাসতে দেখলাম। ভীষণ সুন্দর তার হাসি। উফ, এই মানুষটার হাসিও মানুষটার মতোই সুন্দর, শুধু আমার সাথে ধমক ছাড়া কথা বলতে পারে না। একটু এভাবে হাসি খুশি থাকলে কি হয় আমার ভাবনার মাঝেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ চাচা আমাদের সবাইকেই ডাকলেন। তিনি বললেন, আজ রোদের জন্মদিন, এই শুভ দিনে আরও একটি শুভ কাজ করতে চাইছি। আমি অবাক হয়ে ভাবছি, আর কি শুভ কাজ করবে, কিন্তু মাথায় আসলো না। আবার শোনার ইচ্ছায় চাচার দিকে তাকালাম। তিনি বললেন, আপনারা অনেকেই জানেন, আমার বড় ছেলে আহনাব খান রোদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখানে একটা কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছে। ছেলে এখন বড় হয়েছে, তাই তার বিয়ে দিতে চায়। মেয়ে আমাদের ঠিক করে রাখাই আছে। আমি অবাক হলাম, রোদ ভাইয়ার বিয়ে? মানুষটা দেখতে সুন্দর, কেমন যেন লাগছে। ধুর, তবে মজাও লাগছে। যার কপালে আছে সে বুঝবে কি খাটাস লোক। হা হা। তখন মেয়েটা বলবে, জামাই আমার দেখতে ভালো, রাগলে লাগে পুরাই কালো। হা হা। এসব ভেবে মিটিমিটি হাসছিলাম। হঠাৎ তখনই চাচা বলে উঠলেন, মেয়ে আমাদের সামনে আছে, আমাদের সবার আদরের রাত্রিমা। আমি আকাশ থেকে পড়লাম, কি বলছেন চাচা? বলে উঠলাম, এটা কিভাবে সম্ভব? রোদ ভাইয়ের কোনো রিয়াকশন চোখে পড়ল না। কতটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে আগে থেকেই জানতো এমন কিছুই চাচা বলবে। কিন্তু আমি ভাবছি, এই খাটাস যার সাথে 1 মিনিট থাকলেও শুধু ধমক শুনতে হয়, তার সাথে সারা জীবন কিভাবে সম্ভব? কিভাবে? বিড়বিড় করে এসব ভাবলেও রোদ ভাইয়ের কানে ঠিকই গেছে। আমার ভাবনার মাঝে বলে উঠল, রোদ, তোর সাথে বিয়ে করার জন্য মরে যাচ্ছে না আহনাব খান রোদ। ওকে, এটা মাথায় রেখে কথা বলবি ফাজিল মেয়ে। আজব তো, এই ছেলে ভালো মনে কখনো থাকতেই দিবে না। অতিরিক্ত রাগে বলে ফেললাম, আমি কি বলেছি রোদ ভাইয়াকে বিয়ে না করলে বাঁচবো না? আমার রোদ ভাইয়াকে লাগবে বলেছি? এমন একটা খাটাস কি আমি কেন? কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না বলতেই হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। নিজেকে নিজেই বললাম, রাত্রি মারা পড়বি এবার নিশ্চিত রোদ ভাইয়ার হাতে। উফ, ভয়ে ভয়ে হাত মুখ থেকে সরিয়ে দেখলাম রোদ ভাইয়ার সেই প্রথম দিনের দৃষ্টি কি ভয়ানক। আমার সাথে কেন এমন করে এই মানুষটা? আর তার সাথে বিয়ে অসম্ভব। হঠাৎ রোদ ভাইয়া এগিয়ে আসতে আমি এক দৌড়ে মামুনের পিছনে লুকালাম। তবু রোদ ভাইয়া বলে উঠল, রোদ, আমি খাটাসলে, তুই কি 1 নাম্বার ঝগড়েটে মেয়ে। আমার সাথে বেয়াদবি ফল তোকে সময় আসলেই বুঝাবো, মনে রাখিস। আমাদের কথার মাঝে হঠাৎ চাচা বলে উঠলেন, দুজনেই চুপ করো, আর কেউ কোনো কথা বলবা না। এ বিয়ে আমার মা মানে রোদের দাদি ঠিক করে রেখে গেছেন। তিনি অনেক আগে এই বিষয়ে আমাদের বলেছেন, শুধু রাত্রির এসএসসি পরীক্ষার অপেক্ষায় ছিলাম। রোদ ও রাত্রি তোমাদের দুজনকেই তোমাদের দাদি ভীষণ ভালোবাসতেন। তার কথা কি তোমাদের জীবনে গুরুত্ব না? আমি অবাক হলাম, দাদি? এখন কিভাবে না বলবো? দাদি যেমন ভালোবাসতেন, আমিও তো খুব ভালোবাসতাম। আমার দাদিকে কখনো দেখার সুযোগ হয়নি। ছোট থেকে রোদ ভাইয়ার দাদি আমার নিজের দাদি ছিল। কি করবে এখন? এসব ভাবতে ভাবতে রোদ ভাইয়া বলে উঠল, আমার দাদির কথা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আর কারো জীবনে নাই গুরুত্ব থাকতে পারে? আমার নিজের দাদি অন্য কারো তো নিজের না, যে কথার মূল্য দেবে।
কথাটা যে আমাকে বললেন সরাসরি বললেই পারেন। রাগে দুঃখে বলেই দিলাম, আপনি কতদিন থাকছেন? আমি ছোট থেকে এখানে থাকি। আমার দাদি এটা বুঝেছেন, আপনার থেকে আমায় বেশি ভালোবাসে। আর আমিও ভীষণ ভালোবাসতাম, এখনও ভালোবাসি অনেক। বলে তাকিয়ে দেখলাম রোদ ভাইয়া ভীষণ মন দিয়ে কথাগুলো শুনছেন। চাচা বললেন, তাহলে তোমাদের মত হ্যাঁ বলে মানলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে। শুধুমাত্র দাদির কথা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তাই মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এমন নয় যে রোদ ভাইয়াকে আমার পছন্দ না, তাকে যে কোনো মেয়ে পছন্দ করতে বাধ্য। আর সত্যি বলতে প্রথম দেখাতে কোনো এক ভালো লাগা তৈরি হয়েছিল, সাথে ভয়ও পেয়েছিলাম। এত রাগ আমাকে যে সহ্য করতে পারে না, তার সাথে সারা জীবন কিভাবে থাকবো, এসব ভাবনার মাঝে মামনি বললেন, আজই ছোটোখাটোভাবে বিয়েটা সেরে ফেলবো। পার্লার থেকে সাজাতে চলে আসবে এখনই। যাও রাত্রিমা, ঘরে যাও। আমি থমকে গেলাম, আজই এত তাড়াতাড়ি? মামনি রাদীপকে বললেন, মামনি, তোমার রাতের পরে আজ থেকে তোমার ভাবি হবে। তুমি খুশি তো? রাদীপ, ভাবি মানে কি মা? তোমার রোদ ভাইয়ার বউ হবে। তোমার রোদ ভাইয়া বিয়ে করবে আজকে। এখন থেকে তোমার রাতের পরই আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে। রাদীপ, রাতের পরই আমার ভাবি কেন হবে? তুমি তো আমার রাতের পরই বলো, তাহলে ভাইয়াকে বিয়ে কেন করবা? রাদীপ সোনা, কি করে বোঝাই তোমায় বলো? বিয়ে যে কেন করতে রাজি হয়েছি তা যদি তুমি বুঝতে। রাদীপকে একটু আদর করে বোঝালাম, বললাম, আমি যাতে তোমাদের কাছে সব সময় থাকতে পারি, তাই তোমার ভাই আমাকে বিয়ে করে আনবে। এই যে, আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমার ভাইয়াকে বলেছি আমার রাদীপ বাবুর সাথে আমি থাকতে চাই। তাই তো এই বিয়ে হয়ে তোমার ভাবি হয়ে আসবো। বুঝিছো বাবু? তুমি খুশি হও নাই? রাদীপ, সত্যি শুধু আমার কাছে থাকার জন্য ভাবি হয়ে আসবা? আমি কিন্তু ভাবি বলে ডাকবো না, রাতের পরি বলেই ডাকবো। ওকে? অবশেষে বাবুটাকে কোনোভাবে বোঝানো গেল, সরি সোনা, তুমি অনেক ছোট, তাই সত্যিটা বলতে পারলাম না। এসব ভাবনার মাঝে চোখ গেল রোদ ভাইয়ের দিকে। চোখাচোখি হতেই চোখ সরিয়ে দুজন দুদিকে তাকালাম। চারিদিকে তাকিয়ে দেখি বিয়ের একটা আমেজ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তারপর রাদীপকে বললাম, ওকে বাবু। মামুনি এসে বললেন, মামুনি, আমার রোদ অনেক বোঝদার ছেলে, হয়তো একটু মাথা গরম, কিন্তু ভীষণ ভালো মনের ছেলে। তোমার মামুনি যে মিথ্যে বলে না, এটা তো জানো। বিশ্বাস রাখো, যখন আমার রোদ তোমায় ভালোবাসবে তখন বুঝবা তোমাদের দাদি কোনো ভুল করেননি। জীবনটা কতটা সুন্দর তখন উপলব্ধি করবা। আমি বলবো না তোমাকে মানিয়ে নিতে, তুমি নিজের বাড়িতে যেভাবে থাকো এখানেও সেভাবেই থেকো। আমি তোমাকে আগে থেকেই নিজের মেয়ের মতো ভালোবেসেছি, আর এখন তুমি আমার মেয়ে, আর আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু। কখনো মন খারাপ হলে, রোদের কথায় কষ্ট পেলে আমাকে বলবা। আমি সবসময় তোমার পাশে আছি মা। আমি মুগ্ধ হয়ে শুনছি এই মানুষটা এত ভালো। শাশুড়ি কারো এত ভালো হয়? আল্লাহ আমার ভাগ্যে এত ভালো শাশুড়ি মা রেখেছেন। খুশিতে দুফোঁটা পানি ঝরে গেল অজান্তেই। মামুনি, চোখের পানি মুছে দিলাম। আমার সোনামা, কান্না করে না। আমার কোনো কথা কি খারাপ লেগেছে? আমি সাথে সাথেই বললাম, না মামুনি, তুমি এত ভালো কেন? আর রোদ ভাই এত রাগী? একটু হেসে, রোদও ভালো, ধীরে ধীরে বুঝবি, তখন বলবি। মামুনি, তোমার থেকেও ছেলে ভালো, মিলিয়ে নিস। বলে বললেন। পার্লার থেকে সাজের মেয়েরা চলে আসে। বিছানায় বেনারসি শাড়ি, গহনা, কসমেটিক্স সব আছে, তৈরি হয়ে নাও। মামনির কথা মতো ঘরে আসলাম। লাল খয়েরি রঙের মধ্যে গোল্ডেন রঙের শাড়ি, কাজ কি সুন্দর, মনটাই ভালো হয়ে গেল। আজকেই সাজানো শুরু করতেই আমার আজ বিয়ে, কেমন এক অজানা অচেনা অনুভূতি হচ্ছে। মনের ভেতর অস্থিরতা কাজ করছে। এ কেমন অনুভূতি? বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল। বিয়ে তো হবেই ইনশাল্লাহ, কিন্তু যাকে কখনো কল্পনাই করিনি তার সাথে। হ্যাঁ, মানুষটিকে আমার ভীষণ পছন্দ, কিন্তু বিয়ে হবে তা কখনোই ভাবিনি। এসব ভাবনার মাঝে আমার সাজুগুজু শেষ হয়ে গেছে। হঠাৎ সামনে দেখি রাদীপবাবু দাঁড়িয়ে। রাদীপ, অবাক হয়ে তাকিয়ে দুই হাত মুখে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম, রাতের পরী, তুমি কি আমার সেই রাতের পরী? এত সুন্দর সাজুগুজু। উফ, 1 মিনিট, মায়ের ফোনে কিছু পিক তুলে পোজ দাও। রাদীপের কথা শুনে একটু হেসে পোজ দিচ্ছিলাম, তখন দেখলাম দরজায় কেউ হেলান দিয়ে দুই হাত ভাঁজ করে শিরোনি পরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, রোদ ভাইয়া আজ তার সৌন্দর্য আরও এক ধাপ বেশি মনে হচ্ছে। এদিকে রাদীপ চিৎকার করে বলছে, ওইদিকে ভাইয়া রিকি দেখো, পিক তুলে আমি আর তুমি তাকায় আছো ভাইয়ার দিকে। তাহলে কিভাবে হয়? রাদীপের কথায় লজ্জা পেলাম ভীষণ।
এই ছেলেটা মুখের ওপর বলার কি খুব দরকার ছিল? রোদ ভাইয়া কি ভাবলো কি জানে। অবশ্য তার ভাবনা তো আমার জানা আছে। ভাবছেন হয়তো বেয়াদব মেয়ের বেশি আর কি ভাববেন। কিন্তু 1 মিনিট উনি কেন এখানে আসছিল? আর আমার দিকে বা কেন তাকিয়েছিল? ধুর, ওনাকে বোঝা আমাকে দিয়ে হবে না। এসব ভাবনার মাঝেই মামি সে খুব আদর করলো, আর আমাকে নিয়ে তাদের বাসায় আসলো সবাই। বিয়ের কাজে নাকি এখানে আসবে, এখানেই বিয়ে হবে। অবশেষে রাত 10টা নাগাদ কাজে এলেন। আমার কেমন যেন লাগতে শুরু করলো। যার সাথে আমি ভীষণভাবে অপরিচিত। বাড়ির পাশে রোদ ভাইয়ার বাড়ি। তবুও কেন তো কষ্ট হচ্ছে নিজের মাঝে কথাগুলোই ভাবছিলাম। হঠাৎ কানে আসলো, বলো মা কবুল। আমি থমকে গেলাম। কখন কাজে এসে পড়েছিল, ঠিকই পাইনি। শুধু একটা কথাই কানে আসে, যা সবাই বলে চলছিল অনবরত, বলো কবুল। কিন্তু আমি পারছি না। দাদির কথার মূল্য দিতে গিয়ে রাজি হয়েছে ঠিক, কিন্তু এত তাড়াতাড়ি সব হবে সেটাই ভাবিনি। ভাবনার মাঝে রাদি বলে উঠল, রাতের পরই জানো, রোদ ভাইয়া তো সাথে সাথে কবুল বলে দিছে। তুমি বলছো না কেন? তুমি কি আমাদের কাছে থাকতে চাও না? আরও অবাক হলাম, রোদ ভাইয়া এত তাড়াতাড়ি কবুল বলে দিল। শুধুই কি দাদির কথার মূল্য দিতে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। হঠাৎ মামুনি এসে পাশে বসলেন, বললেন, সোনা মা আমার, কোনো অস্থিরতা হলে আমাকে বলো। বিয়ে যে সব মেয়েকেই করতে হয়, এটি ফরজ। প্রত্যেকটাই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ। আমার রোদের সাথে তোমার ভাগ্যের জোড়া ঠিক করে রেখেছিল আল্লাহ, তাই বিয়ে হচ্ছে। আমার উপর বিশ্বাস রাখো, আমার রোদ তোমায় ভীষণ সুখী রাখবে ইনশাল্লাহ। কবুল বলে দাও। এই যে মামুনি এত আদর ভালোবাসা দিয়ে বোঝালো, যে আমি আর না করতে পারলাম না। অবশেষে 3 কবুলের মাধ্যমে বিয়ে সমাপ্ত হলো। রাত 11টায় বিদায়ের ব্যবস্থা করা হলো। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা যা কল্পনা করি না, তা হঠাৎ জীবনে ঘটলে স্বপ্ন ব্যতীত আর কিছু মনে হয় না। যার সত্যটা উপলব্ধি করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। আজ রোদ ভাইয়ের জন্মদিন ছিল। জন্মদিন খেতে গিয়ে এবারের বউ হয়ে যাব তা ভাবিও নি। এসব ভাবনার মাঝেই আমার ছোট ভাই রোহিত এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও নিজেকে সামলাতে পারলাম না। আমিও জোরে কান্না করে দিলাম। আমার ভাইটা আমার বন্ধু বেশি। রোহিত, আপু, চলে যেও না। তুমি জানো না, রাতে আমি ভয় পেলে তোমায় ডাকি। এবার আমি কাকে ডাকবো আপু? তুমি যেও না। আমার ভাইটা 5-এ পড়ে। আমি ওকে ছাড়া কখনো থাকিনি। কি করে থাকবো? এত কেন কষ্ট হচ্ছে? রোহিতকে আদর করে সরে আসতেই আমার মামা আমার পাশে বসলো। বলল, জীবনের সব মেয়ের বিয়ে হয়, আর বিয়ে হলে শ্বশুরবাড়ি যেতে হয়, এটাই নিয়ম। ওখানে তুমি বাড়ির বউ, তোমার আলাদা দায়িত্ব আছে সবাইকে খুশি রাখার, ভালো রাখা। সবাইকে ভালোবেসে পরিবারটাকে নিজের পরিবার বলে ভালো রাখবে। রান্না করার চেষ্টা করবে। রান্না করতে না পারলেও অন্তত চা বানিও। এইসব বলে আমাকে আদর করে উঠে গেল। বাবাকে জড়িয়ে ধরে যেন বেশি কষ্ট হচ্ছে। বাবা বলল, মা, তোমার যখন খুশি বাসায় আসবা, আমরা যাব। আর আমাদের বাসা থেকে রোদের বাসাও দেখা যায়। তাই আর মন খারাপ করো না। রোদ ভালো ছেলে, তোমরা ভালো থাকবে বলে। আমার হাত রোদ ভাইয়ার হাতে দিয়ে রোদ ভাইয়াকে বলল, আমাকে যেন কখনো কষ্ট না দেয়। রোদ ভাইয়া হাত ধরাতে কেমন যেন কেঁপে উঠলাম। রোদ ভাইয়া বলল, ভীষণ ভালো রাখবো, চিন্তা করবে না চাচা। এদিকে আমার কান্না থামাতে আমি ব্যর্থ। ভীষণ কষ্ট হচ্ছে, বুক ফেটে কেমন কান্না পাচ্ছে। এর মাঝে হঠাৎ কারো নিঃশ্বাস উপলব্ধি করলাম। কানের কাছে তাকাতেই রোদ ভাইয়াকে দেখে অবাক হলাম। রোদ ভাইয়া বলে উঠল, শোনো, সবার জীবনে কখনো একটু মেঘ জমে, আর জমে থাকা মেঘ কখনো বৃষ্টি হয়ে ঝরে। কিন্তু সবার জীবনে রোদ থাকে না। তোমার জীবনে মেঘ জমলেও বৃষ্টি হওয়াটা শোভা পায় না, কারণ তোমার জীবনে রোদ আছে। রোদ ভাইয়ার এ কথায় থমকে গেলাম। আর এই প্রথম সে আমাকে তুমি বলল। কেমন যেন হার্টবিট বেড়ে গেল। অন্যরকম অস্থিরতা শুরু হলো। কি জানি রোদ ভাইয়া বুঝলো কিনা, ধীরে ধীরে আমার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে একটু দূরেই দাঁড়ালেন। আমি যেন একটু স্বস্তি পেলাম। তারপর রাদীপ হুট করে কোথা থেকে এসে আমার হাত ধরে বলল, রাতের পরই চলো, বাসায় যেতে হবে তো। তুমি কান্না করো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তো। এই বাবুটাকে ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। ওর এই কথাগুলো ভীষণ মায়া সৃষ্টি করে। তাই ওর হাত ধরে বেরিয়ে এলাম নিজের বাড়ি থেকে মামুনির বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। মামুনি আমাকে আর রোদ ভাইয়াকে পাশাপাশি দাঁড় করিয়ে মিষ্টি খাওয়ালেন। তখন রাদীপবাবুও খেতে চাইলেও ওকেও খাওয়ালো। তারপর আমাকে রোদ ভাইয়ের ঘরে মামুনি বসিয়ে চলে গেলেন। রোদ ভাইয়ের ঘরটা ভীষণ পরিপাটি গোছানো, ভালো লাগছে।
গোছানো ঘর কার না ভালো লাগে, কিন্তু আমি পুরাই অগোছালো, কোনো কাজই ঠিকমতো করতে পারি না। বাসর ঘর নিয়ে ভাবতাম আমার বাসর ঘর হবে শুধুই গোলাপ ফুল দিয়ে, কারণ গোলাপ ফুল ভীষণ পছন্দের। কিন্তু এ ঘরে গোলাপ কেন, কোনো ফুলের ফ নেই। এসব ভাবনার মাঝেই হঠাৎ রোদ ভাইয়া ঘরে প্রবেশ করলেন। রোদ ভাইয়ার রুমে প্রবেশ করতে আমি নড়েচড়ে বসলাম। আমার দিকে এক নজর তাকিয়ে অষ্টমী গেলেন সোজা। শাড়ি পরার অভ্যাস না থাকায় কেমন যেন অস্বস্তি হচ্ছে। অষ্টম থেকে বের হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ অস্বস্তি নিয়ে বললাম, রোদ ভাইয়া কিছু বলবেন? উনি ওইভাবে তাকিয়ে বললেন, শাড়িটা চেঞ্জ করে আসো, একটু ফ্রেশ হয়ে আসো। আমি সাথে সাথে উঠে লাগেজের মধ্যে শাড়ি খুঁজছিলাম, কারণ আসার সময় আমার মাম বলেছিলেন শাড়ি পরতে, কিন্তু শাড়ি পরতেই পারি না। তবুও চেষ্টা করতে চাইলাম। হঠাৎ তখনই রোদ ভাইয়া বলে উঠলেন, তোমার শাড়ি পরতে হবে না, তুমি যেটাতে কমফোর্ট ফিল করবা সেটাই পরবা, ওকে? আমি সাথে সাথে মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ। মনের মধ্যে খুব ভালো লাগছে। আমার এই অস্বস্তি উনি এত সহজে বুঝবেন ভাবতেই পারিনি। তারপর লাগেজ থেকে টি শার্ট আর প্লাজো নিয়ে অষ্টমীর দিকে যেতে নিতেই হঠাৎ ঢেকুর উঠে গেল। এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে ভাবিও নি। লজ্জায় তাকাতে পারলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, পা যেন আটকে গেছে। তখন হঠাৎ রোদ ভাইয়া বলে উঠলেন, বেড সাইড টেবিলে অ্যাসিডিটির মেডিসিন রাখা আছে, ফ্রেশ হয়ে এসে আগে মেডিসিনটা খেও। আমি আরও লজ্জায় পড়লাম। ঢেকুর ওঠার আর সময় পেল না। ধ্যাত, প্রেস্টিজ বলে আর কিছুই থাকলো না। মাথা নিচু করে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই রোদ ভাইয়া বলে উঠলেন, রাত, শোনো। আমি থমকে গেলাম। আজ পর্যন্ত কেউ কখনো এই নামেই ডাকেনি। বুকের ভেতর ধুক করে উঠল, কিন্তু ভীষণ ভালো লাগলো। যেটা প্রকাশ না করে রোদ ভাইয়ের দিকে তাকালাম। তিনি বললেন, রাত, আমাদের যেহেতু বিয়ে হয়েছে, আমি আশা করব আমাকে আর ভাইয়া বলে ডাকবে না। আর এখন থেকে আর আপনি নয়, তুমি বলবে, ওকে? আমি আরেক দফা অবাক হলাম। এত তাড়াতাড়ি কিভাবে এতদিনের অভ্যেস চেঞ্জ করব? অবাক হয়ে বলেই ফেললাম, আমার একটু সময় লাগবে। বলেই মাথা নিচু করে ভাবছিলাম নিশ্চয়ই এখন ধমক খেতে হবে। কিন্তু আমার ভাবনা সরিয়ে উনি বললেন, অবশ্যই সময় লাগবে, এটাই স্বাভাবিক। সময় নাও, তবে চেষ্টা করো, ওকে? আমি মাথা নাড়লাম, যার অর্থ ওকে। বলে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে দেখি রোদ ভাইয়া খাবার নিয়ে বসে আছেন। উনি বললেন, তুমি যে সন্ধ্যা থেকে কিছু খাওনি, সে খেয়াল আছে? আগে মেডিসিনটা খাও, তারপর খেয়ে নাও খাবারগুলো। আমি ভাবনায় পড়ে গেলাম। আজ নতুন কোন রোদ ভাইয়াকে দেখছি? এই কি সেই রোদ ভাইয়া যে ধমক ছাড়া কথাই বলতে পারতো না কখনো? ভাবনার মাঝে রোদ ভাইয়া আবার বললেন, রাত, বলছি বলে কি রাগ করলে? শোনো, রাগ করলে তুমি আমার কাছে রাতই থাকবে। আমার ব্যক্তিগত রাত তুমি বুঝেছ? আর রাত হলে রাত বলে শুধু আমিই ডাকবো, মনে থাকবে? আমার কানে শুধু তার একটা কথাই বাজছে, ব্যক্তিগত রাত তুমি। এসব ভাবনার মাঝে আমি মাথা নাড়লাম, যার অর্থ মনে থাকবে। উনি আমাকে তার পাশে বসতে বললেন। আমিও সাথে সাথেই বসলাম। মেডিসিন আর পানি এগিয়ে দিলেন খাওয়ার জন্য। আমি খেয়েও নিলাম। তারপর খাবারের ঢাকনা সরাতে আরও অবাক হই। সেই জন্মদিনের কেক উনি মনে করে এনেছেন ভাবতে পারছি না। আমার ভাবনার মাঝেই বললেন, কি হলো, খাও রাত। আমারও তেমন খাওয়া হয়নি। আমার কি হলো জানি না। আমি বলে উঠলাম, আসেন একসাথে এক প্লেটে খেয়ে নিই। মুখের কথা বের হতে দেরি, মনে হলো উনি ভীষণ খুশি হয়ে সাথে সাথে প্লেটের আরেক পাশ থেকে খেতে শুরু করলেন। আমিও খেয়ে নিলাম। খুব ক্ষুধা লেগেছিল। আমি খুব কম খাবার খাই, কিন্তু সময়ের খাবার সময় না খেলে অসুস্থ হয়ে পড়ি। খাওয়া শেষ করে সামনে তাকিয়ে দেখি রাদীপবাবু চোখ ডলতে ডলতে এগিয়ে আসলো, হাতে একটা বালিশ। রাদীপ বলল, রাতের পরই আমি এখানে তোমার সাথে ঘুমাবো, আমাকে নিবা না? কি বলবো ভাবতেই হঠাৎ মামুনি এলেন রুমে। বললেন, রাদীপ, এখানে কি করো? এখানে ঘুমানো যাবে না, তোমার প্রবলেম আছে বলে। কানে কানে রাদীপকে কি যেন বললেন। তারপর রাদীপও লজ্জা মাখা মুখ নিয়ে বলল, আমি তোমার কাছে রাতে থাকবো না, থাকলে তোমাদেরই বিছানা পচা হবে। বলেই জিব্বা বের করে দৌড়ে চলে গেল। বুঝলাম হিসুর প্রবলেম। রোদ ভাইয়া বাদে আমি আর মামুনি জোরে হেসে ফেললাম। তারপর মামুনিও চলে গেল। রোদ ভাইয়া বলে উঠলেন, রাত পাখি, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আমার বুকের ভেতর আবার ধুপ করে উঠল। রোদ ভাইয়া আবার বলে উঠল, কি হলো, এসো, নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবা? আমি সাথে সাথে বিছানার এক কোণে এসে শুয়ে পড়লাম, কিন্তু ভীষণ আনকমফোর্টেবল লাগছে।
জানি না আমার এর অস্বস্তি বুঝলেন কিনা বলে উঠলেন, এত আনকমফোর্ট ফিল করার কিছু নাই রাত পাখি। আমি তোমার একান্তই ব্যক্তিগত, তাই নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ো। ওকে। আসসালামু আলাইকুম। আমাকে কি হার্ট অ্যাটাক করানোর ইচ্ছে আছে নাকি? এসব কথা এইভাবে আগে তো কোনোদিন বলেনি। এসব ভাবনার মাঝে উনি বললেন, তোমার এই ছোট মাথায় এত চিন্তা নিও না রাত পাখি। সালামের উত্তর দিয়ে ঘুমিয়ে পড়ো। আমি সাথে সাথেই বললাম, ওয়ালাইকুম আসসালাম। আবার ভাবতে লাগলাম, উনি কি মনের কথা বুঝেন? ধুর, এত কিছু সত্যি আমার মাথায় ঢুকবে না। চোখ বন্ধ করতেই একরাশ ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। মনে হলো মাত্রই ঘুমালাম, কে এখন ডাকে। প্রচণ্ড বিরক্তি নিয়ে বসে সামনে রোদ ভাইয়াকে দেখলাম। ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ধীরে ধীরে মনে পড়ল, ওহ, গতকাল তো ওনার সাথে আমার বিয়ে হয়েছে। এসব ভাবনার মাঝে উনি বললেন, রাত পাখি, উঠে পড়ো, ফজরের আজান দিছে, নামাজ পড়তে হবে তো। আমি এত অবাক হয়তো কখনোই হয়নি। এই রোদ ভাইয়া যেন অন্য কেউ, কিন্তু ভীষণ ভালো। উনি আবার বললেন, আমি অন্য কেউ না রাত, আমি তোমার হাজবেন্ড। আমি থমকে গেলাম, এই মানুষটা কি মনের কথা বুঝতে শুরু করেছে? আবার বললেন, যাও রাত, অজু করে এসো, একসাথে নামাজে দাঁড়াবো। আমি সাথে সাথে মাথা হ্যাবোদক বলে অশ্রমে গিয়ে অজু করে এলাম। তারপর একসাথে দুজন নামাজ পড়লাম। প্রতিটি মেয়ে এমন স্বপ্ন দেখে। আল্লাহ আমার ভাগ্যে এত ভালো করেছেন, নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছে। নামাজ শেষে আমি উঠে বিছানাতে বসতেই উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কি মধুর কণ্ঠ, ভীষণ শান্তি লাগছে। চোখ বন্ধ করে শোনার মধ্যেই উনি বললেন, শুধু শুনলে হবে না, কাল রাত থেকে তুমিও তেলাওয়াত করবে। আমি মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ। তারপর দুজনেই শুয়ে পড়লাম। তারপর উনি কিছু দোয়া পড়ে আমার মাথায় ফু দিলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। উনি বললেন, রাত। চোখ বন্ধ করে বললাম, হুম। তাকাও আর শোনো। আমি সাথে সাথেই চোখ খুললাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, জানি হুট করে বিয়েটা হয়েছে, তবুও পরশু থেকে পড়াশোনা শুরু করো। চাচা চাচির কাছে শুনেছি তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট, কিন্তু পড়তে চাও না। এটা তোমার থেকে অপ্রত্যাশিত। পড়াশোনা এই এক বিরক্তির নাম। এত পরে কি হবে? পড়াশোনা কে আবিষ্কার করেছিল কে জানে? তাকে পেলে ভর্তা বানাতাম। অসহ্যকর। এসব ভাবনার মাঝে উনি বললেন, আমি কিছু বলেছি রাত? আমি সাথে সাথে বললাম, শুনেছি তো। শুনেছ? তাহলে কিছু না বলে কি এত ভাবো? পড়াশোনাটা একদমই ভালো লাগে না। এসব ভেবেই খুব সাহস নিয়ে বলেই ফেললাম, আমার সত্যি বলতে পড়তে ভালো লাগে না। উনি বললেন, আচ্ছা, একটা কথা বলো, আমাদের সবার কি মেডিসিন খেতে ভালো লাগে? আমি সাথে সাথে বললাম, না। তারপর ভাবছি, হঠাৎ এমন প্রশ্নের মানে কি? এত ভাবতে পারছি না। কিন্তু সত্যি আমার নিজেরই মেডিসিন খেতে ভালো লাগে না। তবু আমরা খাই কেন? আমি বললাম, সুস্থ হওয়ার জন্য। উনি সাথে সাথেই বললেন, এক্স্যাক্টলি, এটাই। মেডিসিন ভালো না লাগলেও খেতে হয় সুস্থতার জন্য। ঠিক তেমনই পড়াশোনা ভালো না লাগলেও পড়তে হয় নিজের ভবিষ্যতের জন্য। বুঝেছো? আমি সাথে সাথে বলে ফেললাম, কিন্তু আমার ভবিষ্যৎ তো আপনি। বলে লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। কি বললাম এটা? উনি কি ভাবছেন কে জানে। রোদ মুচকি হাসল, যা রাতের চোখে পড়ল না। রোদ বলে উঠল, হ্যাঁ, আমি তোমার ভবিষ্যৎ অবশ্যই। তবে নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে চলতে শিখতে হবে একা একা। সারা জীবন কি মানুষ বেঁচে থাকে আর? আমি হঠাৎ ভীষণ ভয় পেয়ে ওনার মুখে হাত দিলাম, দিয়ে বললাম, আর একটা বাজে কথা আমি শুনতে চাই না, বুঝেছেন? উনি অবাক দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ালেন। তারপর আমি আবার বললাম, পড়াশোনাটা জাস্ট ভালো লাগে না, তাই বলে এই ধরনের কথা না বললেও পারতেন। মনের অজান্তেই ভীষণ কষ্ট হচ্ছে, কেন তা অজানা। ফুপিয়ে কান্না করে দিলাম। উনি এটার জন্য প্রস্তুত ছিলেন না। উনি ওনার মুখ থেকে আমার হাত ছড়িয়ে আচমকা জড়িয়ে ধরলেন, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেল। উনি আমার মাথায় হাত বুলালেন, ধীরে ধীরে বললেন, সরি রাত পাখি, আমি বুঝতে পারিনি। তোমাকে হার্ট করার কোনো ইচ্ছে ছিল না। তুমি আর কখনো কান্না করো না। পরম আদরে চোখের পানি মুছে দিলেন, বললেন, আমি মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ো। আমিও চোখ বন্ধ করতে গভীর ঘুম এসে ধরা দিল। সকালে ঘুম আগে আমার ভাঙল। ওনার হাত এখনো আমার মাথায়। অন্যরকম ভালো লাগছে। এক কথায় ভীষণ অনুভূতি। ওনাকে দেখতে মাশাল্লাহ, এত কিউট আমার জামাই, আর এত ভালো। আমি এতটা ভাগ্যবতী হব কখনোই ভাবিনি।
আল্লাহর রহমত ছাড়া কিছুই না। আনমনেই ওনার সিল্কি চুলগুলো এলোমেলো করে দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বাজে। সূর্যের আলো উঠেছে অনেক আগে। এসি বন্ধ করে জানালার পর্দা সরালাম। বেশ ঠান্ডা বাতাস হচ্ছে। আবার মনে হলো উনি জেগে যেতে পারেন, তাই জানালা বন্ধ করে এসি অন করে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে মামের কথা মনে হলো। মাম বলেছিল চা বানাতে যদিও কোনো কাজ ঠিকভাবে হয়নি আজ পর্যন্ত, তবুও চেষ্টা করতে হবে। তাই নিচে আসলাম। দেখলাম রান্নাঘরে রোদ ভাইয়াদের বাসায় কাজ করে মিনু আপু। মিনু আপুকে এবাড়ির সবাই পরিবারের মানুষই মনে করে। মিনু আপু এ পরিবার বলতে পাগল, এখানে থাকে, তার সাথে আমার ভালো সম্পর্ক। মিনু আপুকে বললাম তুমি রান্নাঘর থেকে যাও তো, আজকে চা আমি বানাবো। মিনু আপু বহুত দেখার মতো চমকে গেলেন। কারণটা জানা, তিনিও জানেন আমার কাজের বিষয়ে বলে উঠল, তা হয় না ভাবি, ভাই শুনলে রাগ করবে। ওর মুখে ভাবি শুনে আরও অবাক। এতদিন নাম ধরে ডেকেছে, এত তাড়াতাড়ি কিভাবে পারলো? আমি তো রোদ ভাইয়াকে এখনও রোদ বলেই ডাকতেই পারলাম না। আমাকে পারতেই হবে। এসব ভেবে ওকে জোর করে রান্নাঘর থেকে বের করলাম। গ্যাসে পাতিলে পানি গরম করতে হয় রং চায়ে, তাই দাঁড়িয়ে ভাবছি রোদ ভাইয়ের কথা। মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছি। এত কেয়ারিং, এত বোঝে আমাকে কবে থেকে। কাল থেকে অন্য রোদ ভাইয়াকে দেখছি, তবে ভীষণ ভালো লাগছে। প্রতিটা মেয়ে এমন কাউকে লাইফ পার্টনার হিসেবেই চায়। আমিও কল্পনা করতাম, তবে কখনো রোদ ভাইয়াকে নিয়ে ভাবিনি। কাল যখন উনি মারা যাওয়ার কথা বললেন, আমার কেন এত কষ্ট হচ্ছিল। আমি কি রোদ ভাইয়াকে ভালোবেসে ফেললাম? এত তাড়াতাড়ি কি ভালোবাসা হয়? হয় হয়তো। ভালোবাসার জন্য অনেক সময় দরকার হয় না, জাস্ট কোনো এক মুহূর্তই যথেষ্ট। এসব ভাবনার মাঝে গরম পানি হঠাৎ হাতে পড়তেই আমি আহ করে সামনে তাকিয়ে তাড়াতাড়ি পাতিল সরাতেই হাতে ছ্যাঁকা খেয়ে চিৎকার দিলাম। মামুনি ও মিনু আপু দৌড়ে এলো আমার কাছে। মামুনি বলল, কে হয়েছে মা? তোমাকে এসব করতে কে বলেছে? দেখি আসো, বরফ লাগাতে হবে। মামনি খুব আদর করে আমাকে তার কোলের কাছে বসালো। কিছু বলতে নিতেই হুট করে রোদ ভাই আসলো। সোফা থেকে টেনে দাঁড় করিয়ে মামনির সামনেই আমাকে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়াতে থমকে গেলাম। শুধু তার বুকের হার্টবিট শুনতে পাচ্ছি। এত জোরে হার্টবিট চলছে যে মনে হচ্ছে উনি ভীষণ ভয় পেয়েছেন। মামনি মিটিমিটি হেসে মিনু আপুকে বরফ দিতে বলেই চলে গেল। ভীষণ লজ্জা লাগছে। উনি আমাকে ছেড়ে আচমকা আবার কোলে তুলে নিলেন। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তবুও ওনাকে বললাম, কি করছেন? ব্যথা লেগেছে হাতে, পায়ে তো কিছু হয়নি আমার। একটা কথারও উত্তর দিলেন না। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় মিনু আপুকে বললেন, মিনু, বরফ আমাদের রুমে দিয়ে যাও। রুমে এনে বিছানায় আমাকে বসিয়ে দিলেন। আমার দিকে তাকাচ্ছেও না। হাতের ব্যথা থেকে ওনারে ইগনোর বেশি খারাপ লাগছে। মাথা নিচু করে বসে থাকতেই মিনু আপু বরফ দিয়ে গেল। উনি বরফ খুব যত্ন করে হাতে লাগাচ্ছে। তারপর মলম লাগানোর সময় ফু দিচ্ছে। এত কেয়ার নিচ্ছে, অথচ একটা কথাও বলছে না। ভালো লাগছে না। বলে উঠলাম, আপনি কথা কেন বলছেন না রোদ? উনি একটু অবাক হয়ে তাকালো। ওনার এভাবে তাকানোর মানে বুঝলাম মন খারাপের কারণে বসে রোদ বলে ডেকেছি। যাক, পেরেছি। এসব ভাবনার মাঝে তাকিয়ে দেখি উনি রুমের কোথাও নেই। আবার মন খারাপ হয়ে গেল। মাম বলেছিল বলেই তো চা বানাতে গিয়েছিলাম। দরজায় দেখি রাদীপবাবু বলে উঠল, রাতের পরই ব্যথা পেয়েছ? ভাইয়া মেডিসিন দিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে, কষ্ট পেও না। তোমার কষ্ট হলে আমারও হয়। বাবুটা এত কিউট করে বলল না, না হেসে পারলামই না। একটু হাসলাম। তারপর মামুনি বলল, সন্ধ্যায় একটা ছোট বৌভাত অনুষ্ঠান করব ভাবছি। রোদ কিছুতেই রাজি হচ্ছিল না। এমনিতে এসব অত পছন্দ করে না, তার উপর তোমার হাত পড়েছে। তবু অনেক কষ্টে রাজি হয়েছে। রাদীপবাবু তার ভাইয়ের মতো ফু দিয়ে দিচ্ছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছি এই বাড়িতে সবাই এত ভালো। রোদবাদে সবাই আমাকে ভালোবাসে। তবে কাল থেকে রোদই এদের সবার মতো আমার যত্ন নিয়েছে। তাহলে উনিও কি আমাকে ভালোবাসে? কিন্তু সকালে এত রাগ কেন করলো? যে কথাই বলল না। ভালোবাসলে কি এত রাগ করা যায়? এসব ভাবনার মাঝে মামুনি দেখি খাবার নিয়ে রুমে আসলো। মামুনি বললেন, খাবার খেয়ে নাও। আমি সাথে সাথে আমার হাতের দিকে তাকালাম। মামুনি আবার বলল, আজকে আমার মেয়ে আর ছেলেকে একসাথে খাইয়ে দিব। রাদীপ, রাত্রি দুজনেই তাড়াতাড়ি খাবা আসো। আমি অবাক হলাম। এত ভালো অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবছি আমার মামা হয়তো খাইয়ে দিত, কিন্তু হাজারটা কথা শুনতে হতো, যে কোনো কাজই পারি না। কিন্তু মামনি কত আদর যত্ন করছে। এসব ভাবনার মাঝে মামনি বলল,
রাঁধছ না মা? হা করো। আমি সাথে সাথে হা করে খাওয়া শুরু করলাম। আমার সাথে রাঁধিব। খাওয়ানো শেষ করে মামনি বলল, একটু পরে পার্লার থেকে সাজানোর মেয়ে আসবে, বাড়িতে কিছু মেহমান আসবে, তৈরি হয়ে নিও। আমি মাথা নাড়লাম। তারপর কিছু সময় পর সাজানো শুরু হলো আমাকে। সেই সকালের পর একবারও রোদকে দেখিনি। মনের ভিতর কেমন যেন অস্থিরতা কাজ করছে। এক কথায় ভালো লাগছে না। সন্ধ্যায় বাবা মাম রোহিত আসলো। প্রথমে আমার হাত দেখে মাম বলল, কি করে হলো? একটু সাবধানে থাকা যায় না? আমি সব বলতেই আবার বলল, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। আমি একটু মন খারাপ করতেই রাদীপবাবু দৌড়ে এসে বলল, চাচি, আমার রাতের পরীকে একদম বকবে না, বলে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে একটু আদর করলাম। মামুনি আমাকে ড্রয়িং রুমে আনলো। আসতেই প্রথমে নজর পড়ল আমার রোদের দিকে। আমি থমকে গেলাম। আজকেও আমার প্রিয় কালো রঙে নিজেকে তৈরি করেছেন। চোখ ফেরানো যাচ্ছে না। উফ, এত সুন্দর কেন এই মানুষটা? উনিও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু সময়। আমিও আজকে ম্যাচিং কালো শাড়ি পরেছি, কিন্তু আমি জানতাম না ম্যাচিং হয়ে যাবে। ওনার চোখে বেশি সময় তাকিয়ে থাকতে পারলাম না। চোখ সরিয়ে নিলাম। আমাকে আর রোদকে পাশাপাশি বসানো হলো। তবুও উনি কোনো কথা বললেন না। আমি বলে উঠলাম, আমাকে কেমন লাগছে? উনি তাকানো দূরে মনে হলো শুনতেও পেলেন না। অনুষ্ঠান ভালোভাবে শেষ হলেও ওনার সাথে আমার একটা কথাও হলো না। সবাই চলে যাওয়ার পরে রুমে চলে আসলাম। মামনি অনেকবার মুখে খাবার দিতে গেছে, কিন্তু আমি খাইনি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, কিন্তু শাড়ি চেঞ্জ করলাম না। উনি একটু পর রুমে আসলো। এসে আমার দিকে এক ঝলক তাকিয়ে ওয়াশরুমে গেল। আমি আর থাকতে পারলাম না। সারাদিন যে রাত চলে আসলো, তবুও উনি কথা বলেননি। উনি ওয়াশরুম থেকে আসতেই আমি ফুপিয়ে কান্না করে দিলাম। উনি সাথে সাথেই আমার পাশে বসে আমাকে তার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বললেন, কি হয়েছে? কান্না করছো কেন? কান্না করতে নিষেধ করেছিলাম। কেন সারাদিন ধরে কথা বলেনি? আমি আপনাদের জন্যই চা বানাতে গিয়েছিলাম। আমি বলেছি চা বানাতে। তুমি কেন গেছো? তোমাকে কোনো কাজ করতে হবে না, মিনু আছে। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, তোমাকে ওই অবস্থা দেখে আমার ভেতর কি হয়েছিল ধারণা আছে? শুধু কথা বলিনি, এতে তোমার ভালো লাগেনি। হঠাৎ উনি আমার হাত ধরে ওনার বুকের বাম পাশে আমার হাত রেখে বললেন, রাত পাখি, আমার এখানে ভীষণ কষ্ট হয়েছে, তুমি কি অনুভব করতে পারছো? আমি থমকে গেলাম। কি হলো জানি না আমার। ওনাকে আচমকা জড়িয়ে ধরলা, বললাম, সরি। আপনি আর রাগ করে থাকবেন না। আপনার কষ্ট হবে আমি বুঝতে পারিনি। আপনি কথা না বললে আমার কিছু ভালো লাগে না। উনিও আমাকে জড়িয়ে ধরল কিছু সময়, তারপর খাবার এনে বলল, ম্যাডাম, আমার উপর রাগ করে খাওনি একদম ঠিক না। এসো, আমার হাতে ভালো মেয়ের মতো খেয়ে নাও। আমি খাইনি এটাও খেয়াল করেছেন। এত যত্ন সবাই চেয়েও পায় না। আল্লাহর এত রহমত। আমার লজ্জা লাগছিল, যেটা উনি বুঝে বলে উঠলেন, নিজের মানুষের কাছে লজ্জা লাগতে হয় না। আমি অবাক হয়ে খেতে শুরু করলাম, আর ভাবতে লাগলাম, এত বোঝে কিভাবে? উনিও কি আমাকে ভালোবাসেন? এসব ভাবনার মাঝে উনি বললেন, খাওয়ানো শেষ, আরও খাবা? হা করছো যে? বলে মৃদু হেসে আমার মুখ মুছে পানি খাইয়ে আমাকে তার পাশে শুয়ে নিজেও শুয়ে পড়লেন। এইভাবে খুনসুটির মধ্যেই কেটে গেল আমাদের বিয়ের 15 দিন। অনেক জড়তা কেটে গেছে রোদের সাথে। ইন্টারে ওঠার আগেই অঙ্কের সূত্র পড়তে হচ্ছে তার কথায়। আজকে এসএসসি রেজাল্ট। চিন্তায় শেষ, উনি আজ কলেজ ছুটি নিয়েছেন। আমার রেজাল্ট মোবাইলে দেখেছেন দেখে বলে উঠল রোদ, A+ আসছে। মনটা খারাপ হয়ে গেল, গোল্ডেন হয়নি। মন খারাপ হতে দেখে উনি বললেন, মন খারাপ করো না, ইন্টারে ভালো হবে ইনশাল্লাহ। একদম মন খারাপ না। বাড়িতে সবাই অনেক আদর করলো, ভীষণ ভালো লাগছে, আল্লাহর রহমত। রোদ এসে বলল, আজ বড় চাচুরা সবাই আসবে। আমাদের বিয়ের সময় বড় মা একটু অসুস্থ ছিলেন, তাই আসতে পারেনি। মন খারাপ আর না, ওকে? ওকে। সন্ধ্যা নাগাদ ওনারা এসে পড়লেন। বড় চাচা চাচি অনেক আদর করলেন, আমাকে একটা নেকলেস দিলেন। শিমুল ভাইয়া বিয়ে করেছিলেন, আমার অজানা ছিল। যাই হোক, ভাবিও অনেক ভালো। শুধু শিমলাপু এসে রোদকে জড়িয়ে ধরল। আমি স্বাভাবিকভাবে নিয়েছি কাজিন বোন, কিন্তু যখন আমার সাথে পরিচয় করালো, মনে হলো আমাকে দেখলই না। রাতে টেবিলে খাওয়ার সময় সবসময় আমি রোদের বাম পাশের চেয়ারে বসি। আজকে সব সিটে সবাই বসে, ওই একটা সিটই খালি ছিল। আমি বসতে যেতেই হুট করে শিমলাপু এসে বসে পড়লেন।
মন খারাপ নিয়ে দাঁড়িয়ে থাকতেই রোদ আমার হাত সবার সামনে ধরে তার চেয়ারের নিচে একটু সরে আমাকে বসিয়ে দিল। ভীষণ লজ্জা লাগছিল। শিমলা আপু ছাড়া সবাই মিটিমিটি হাসলো। খেয়ে সাথে সাথে রুমে আসছি। অনেক সময় পরও দেখলাম রোদ রুমে আসেনি। তাই নিচে গিয়ে দেখি শিমলা আপুর সাথে গল্পে ব্যস্ত। আমি সামনে যেতেই রোদ হাসলো। আমি একটু হেসে শিমলা আপুর দিকে তাকাতেই মেজাজ খারাপ হয়ে গেল। রোদের সাথে গল্পের উছিলায় উনি রোদের কোলের কাছে যাচ্ছে বারবার, আবার আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। বুঝলাম ইচ্ছা করেই এমন করছেন। রাগ উঠলে এই এক জ্বালা, নিজের মধ্যেই থাকে না। তাই হুট করে রোদের হাত ধরলাম। উনি অবাক দৃষ্টিতে তাকাতে আমি বললাম, ঘুম পাই, চলেন ঘুমাবো। উনি সাথে সাথে অতি আসতে চাইলে শিমলা আপু বললেন, রোদ ভাইয়ের সাথে একটু গল্প করছি। জামাই ছাড়া কোনো বইয়ের ঘুম হয়নি, এমন কথা শুনি নাই। আরও রাগ উঠল বলে ফেললাম, জামাই ছাড়া কার ঘুম হয় কি না হয় সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার জামাই ছাড়া আমার ঘুম হয় না। বলে ওনার হাত ধরে রুমে চলে আসলাম। উনি হতভম্বের মতো তাকিয়ে আছেন। রুমে এসে আমার দিকে এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, কি এভাবে তাকিয়ে থাকার মানে কি? তুমি কি জেলাস? রাগ থাকার ফলে বললাম, না তো, আমি অনেক খুশি। আমার তো অনেক নাচতে মন চাইছে। দাঁড়ান, একটু নাচি। বলে নাচতে যেতেই উনি আমাকে তার কাছে বসিয়ে বললেন, কি হয়েছে আমার রাত পাখির? মাথাটা কি একেবারে গেছে? আমি চুপ থাকতে উনি আবার বললেন, কথা বলবা না, এত রাগ করতে হয় না। আর ও তো আমার কাজিন হয়। আমি বললাম, কাজিন হয় দেখে কি আপনি কোলে নিয়ে বসে থাকবেন? আমার কথায় কিছু সময় অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেন, রাত, কি বলো এসব? আরে ও আমার কাজিন, ভাই বোন একটু গল্পই করছিলাম। আচ্ছা, তাহলে আমিও আমার কোনো কাজিন ভাইয়ের কোলে গিয়ে কাছে গিয়ে গল্প করব। ভাই বোনই তো, তাই না? উনি একটু রাগের দৃষ্টিতে তাকিয়ে বলেন, এখন বকা দিলে তো কেঁদে ভাসাবা। সো তুমি যা চাইবে সেটাই হবে। ওর থেকে দূরত্ব বজায় রাখবো, খুশি? আমি বললাম, উনি যদি আপনাকে ভাইয়ের নজরে দেখতো আমি কিছু বলতাম না, কিন্তু আমার মনে হয় সে আপনাকে পছন্দ করে। রোদ বললেন, তুমি ভুল ভাবছো। যদি তেমন কিছু হতো তাহলে আমি ঠিক বুঝতাম, বুঝেছো? আর আমি নিজের বোনের মতোই দেখছি। আমি বললাম, আপনি তো আন্ডা বোঝেন। উনি একটু আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আমার হাত ধরে বিছানায় শুয়ে নিজেও আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। এটা প্রথম দিন থেকে তার অভ্যাস আমার ভীষণ ভালো লাগে। তবে আমি প্রকাশ করি না। দুজনে ঘুমিয়ে গেলাম। ফজরের নামাজে প্রথম দিন থেকে আমায় ডেকে আমরা একসাথে নামাজ পড়ি। আজকেও ব্যতিক্রম হলো না। সকালে নাস্তা করে রোদ কলেজে চলে গেছে। আর আমি আর রাদীপ বসে গল্প করছিলাম। হঠাৎ শিমলা আপু রুমে প্রবেশ করতেই রাদীপকে বললেন, রাদীপ, নিচে যাও তো, তোমার ভাবির সাথে একটু গল্প করি। কে ভাবি? ও আমার রাতের পরী। ওকে? শিমলা আপু একটু মুখ ভাঙালেই বললেন, ওকে, তোমার পরী নাকি রাতের পরী? রাদীপকে নিচে পাঠাতে একটু মিথ্যে, রাদীপ জানো তোমার জন্য শিমুল ভাই কি যেন এনেছে। আমি একটু আসছি রাতের পরী। রাদীপ বের হতে শিমলাপু বলে উঠলেন, রোদ ভাইয়া ভীষণ সুন্দর, সেই হিসেবে সুন্দর বউ হয়নি। আমি বললাম, সরাসরি বললেন যে আমি আপনার পছন্দ না। আমার কথা এড়িয়ে বললেন, রোদ ভাইয়া কখনো তোমাকে সুন্দর বলেছে? এসব অযৌক্তিক কথায় বিরক্ত লাগছে। আবার বললেন, আমাকে অনেকবার বলেছে আমি নাকি অনেক সুন্দর। বলে একটা হাসি দিল, যা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি রোদ ফোন দিছে, মনে মনে ভীষণ খুশি হলাম। এবার ওনাকে শুনিয়ে বললাম, উফ, আমার জামাইটাও না, জানেন, কলেজে গেলেও তার মন আমার কাছেই পড়ে থাকে। আমাকে ছাড়া নাকি তার এক মুহূর্ত ভালো লাগে না। আমার কথা ওনার মুখের ভাব পাল্টে গেল। উনি বললেন, আমার একটু কাজ আছে, বলেই চলে গেলেন। এদিকে আমার জামাই ফোন দিয়ে যাচ্ছে। 5বারের বার ফোন ধরতে বললেন, রাত, ফোন ধরছিলে না কেন? শিমলা আপু আসছিল, তাই কথা বলছিলাম। ওসব শিমলা টিমলা বাদ দাও। আচ্ছা, একটা কথা বলো। কি? তুমি কি আমাকে একটু মিস করো না জান? আমি থমকে গেলাম। লজ্জা লাগছে তারই জান ডাকায়। মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমার কথাগুলো সব আটকে যায়। এসব ভাবনার মাঝেই রোদ বলে উঠল, থাকেন রাত পাখি, আর লজ্জা পেতে হবে না। উফ, এই মানুষটা দূরে থেকেও কি মনের কথা বোঝে? রাত, নিজের মানুষ দূরে কাছে যেখানেই থাক, মন পড়তে জানে। আবার অবাক হয়ে গেলাম,
তার এসব কথাটি আমার হার্টবিট বেড়ে যায়। এত চিন্তা মাথায় নিতে হবে না। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলেন? বলা যাবে না। আমি আসলেই পাবা। এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতেই ফোন রেখে দিলেন। সারপ্রাইজ শোনার পর থেকেই খুব ভালো লাগছে। সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। কি সারপ্রাইজ না জানা পর্যন্ত বিরক্ত লাগছে। কিন্তু উনি বলবেনও না। আবার বলে দিলে তো সত্যি সারপ্রাইজ থাকে না। নিচে এসে মামুনিদের সাথে গল্প করলাম। তারপর রাদীপ এসে বলল, জানো রাতের পরই শিমুল ভাইয়া আমার জন্য কিছু আনছিল না। পরে আমি চকলেট খেতে চেয়েছিলাম, তখন এনে দিছে। রাদীপের কথা শুনে শিমলাপুর দিকে তাকাতেই আপু চোখ সরিয়ে ফোন দেখায় মগ্ন হলেন। বুঝলাম মিথ্যে বলেছিলেন তখন। কিছু সময় পর রুমে এসে গোসল করে নামাজ পড়ে দুপুরে খেয়ে ঘুম দিলাম। বিকালে রাদীপে ড্রয়িং করে দিচ্ছিলাম, তখন রোদ আসলো। হাতে প্যাকেট দেখেই বুঝলাম আমার সারপ্রাইজ চলে আসে। খুশি হয়ে যেতে গেলেই রাদীপ বলল, আমার আরও বাকি আছে, ওগুলো তোমাকে করে দিতে হবে। মন তো পড়ে আছে রোদের কাছে। কিন্তু রাদীপবাবু থাক, একটু পরেই যায়। সারপ্রাইজ তো আর অন্য কারো হয়ে যাবে না, আমারই। অপরদিকে রোদ। বিয়ের পর আমি কোনো গিফট দেনি। আমার বিশ্বাস এই সারপ্রাইজ ওর ভীষণ পছন্দ হবে বলে ওয়াশরুমে গেলাম। রোদের রুমের দরজা খোলা থাকার ফলে রুমে বিছানায় প্যাকেটের চোখ পড়ল। বাহ, বউকে গিফট করা হচ্ছে। আমি রোদ ভাইয়াকে ভালোবাসি, এসব আমার হওয়ার কথা ছিল। প্যাকেট থেকে শাড়ি বের করে পরে নিলাম। ভাইয়ার রুমে আবার এসে আয়নার সামনে নিজেকে দেখছি। হঠাৎ ওয়াশরুমের দরজা খুলল। রাতের পরই থ্যাঙ্কস, ওকে টাটা দিয়ে আমি রুমে এসে সামনে তাকাতেই থমকে গেলাম। রোদ পেছন থেকে শিমলা আপুকে জড়িয়ে ধরে থাকতে দেখে আমি রোদ বলে চিৎকার দিতেই উনি শিমলা আপুকে সামলে ফেরালেন। কিছুটা অবাক হয়ে বললেন, তুই এখানে কি করিস? আমি তো রাতের জন্য এই শাড়ি এনেছিলাম। আমার রাগ উঠে গেছে তাই বললাম। কেউ পরিষ্কার করে বলবেন এখানে কি হচ্ছে? রোদ কিছু বলার আগে শিমলা আপু বললেন, রোদ আমি তোমাকে ভালোবাসি। বলার সাথে সাথেই রোদ একটা থাপ্পড় দিল। ছি, আমি তোকে নিজের বোন ছাড়া কিছু ভাবিনি। আর এসব কিভাবে বলিস, বেয়াদব। আর আমি ভেবেছিলাম এটা রাত, তুই কেন এসব পড়েছিস? অনেক রেগে বললেন। শিমলাপু যা বলল আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। রোদ ভাইয়া, তুমি তো আমার জন্য সারপ্রাইজ আনছো। তুমিও আমাকে ভালোবাসো। তোমার বউয়ের জন্য এসব বলছো তাই তো? আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। রোদ আমার চোখের পানি দেখার সাথে সাথেই বললেন, কান্না করতে নিষেধ করেছি, একদম কান্না না। বলে আমার দিকে এগিয়ে আসতেই আমি বললাম, প্লিজ আমার কাছে আসবেন না, আমি সত্যিটা জানতে চাই। কান্না করতে করতে আমি বললাম, দয়া করে বলেন আপু যা বলেছে তা কি সত্যি? শিমলা, সত্যি কথা বল। চুপ। কোনো কথা না বলে আমার সামনে এসে বললেন, রোদ আমার ভালোবাসা। রোদ কি কখনো বলেছে তোমাকে ভালোবাসে? তুমি আমাদের মাঝে এসেছো। রোদ আমাকে ভালোবাসে বলতেই রোদ চিৎকার করে বললেন, বেদবের একটা সীমা আছে। বলে সামনে আগাতেই শিমলাপো দৌড়ে রুম থেকে চলে গেলেন। আমি সরি, আপনাদের মাঝে চলে আসি। রাত, তুমি ভুল বসছো, আমার কথা শোনো। বলে আমার দিকে এগিয়ে আসতে নিতেই আমি দৌড়ে বেরিয়ে আসি। জানি না কোথায় যাব, কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত না। আমি চলে আসতেই নিচে মামুনিরা সবাই চিন্তিত হয়ে আমাকে আটকানোর চেষ্টা করতেই আমি সেখান থেকে এক দৌড়ে গেটের বাইরে চলে আসলাম। উনি সত্যি আমাকে কখনো বলেনি ভালোবাসি। মাথা কোনো কাজ করছে না। ছুটে চলতে চলতে আমার পিছনে রোদও আসেন। ওনার উপস্থিতি বুঝে আরও জোরে ছুট লাগালাম। রোড পার হওয়ার পর পিছনে একটা বিকট আওয়াজ আসতেই আমি পিছন ফিরে থমকে গেলাম। কল্পনার অতীত। হ্যাঁ, আমার রোদ। আমার রোদের দুর্ঘটনা ঘটেছে। আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। তবুও চিৎকার করে রোদ বলে তার কাছে যেতেই চোখ বন্ধ করে ফেলল। কেমন যেন পাগল পাগল লাগছে। রোদের অজ্ঞান অবস্থাতেই ওকে নিজের পায়ের উপর শুয়ে বললাম, তোমার কিছু হবে না রোদ। তোমার রাত থাকতে তোমার কিছু হতেই দেব না। রোদ শুনতে পাচ্ছ? তোমার রাতে রাগ উঠলে মাথা ঠিক থাকে না, জানো তো। তাই বলে তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো? ইতিমধ্যে মামুনিরা এসে কান্নাকাটি করলেও আমাকে উঠাতে ব্যস্ত। তারপর হাসপাতালে নিয়ে আসলো রোদকে সবাই। রোদকে আইসিইউতে রাখা হয়েছে।
মামনিকে জড়িয়ে ধরে আমি কান্না করেই যাচ্ছি। রাদীপও কান্না করছে, তবু আমাকে বলছে, কষ্ট পেও না, রাতের পরই ভাইয়া এসে যদি জানতে পারে তুমি কেঁদেছ, খুব রাগ করবে। ওকে জোরে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেই আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই আমার পাশের বেডে রোদকে দেখলাম। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে আবার পানি পড়ছে, তবে এটা আল্লাহকে শুকরিয়া জানিয়ে খুশির কান্না। আমি উঠে বসতেই মামুনিরা এগিয়ে এসে আমার পাশে বসে বললেন, রোদের অবস্থা খুব খারাপ ছিল, শুধু আল্লাহর রহমতে ও বেঁচে আছে। আর তোমার এত ভালোবাসায় রোদ জানিস কি পাগলামি সে করেছে? রোদ সাথে সাথে বলল, কি? মামুনি সব বলতেই ভীষণ লজ্জা লাগছিল। যেটা মামুনি বোঝে সবাইকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি ধীরে ধীরে রোদের পাশে বসতেই বললেন, এত পাগলামি কেউ করে? আমি অভিমান নিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি, দেরিতে বুঝেছি। কেন পাগলামি করেছি আপনি বুঝবেন কিভাবে? আপনি তো আর আমাকে ভালোবাসেন না। শুনলাম কে যেন আমাকে তুমি করে বলেছিল, তো সেটা বললেই ভালো লাগতো। ওনার এই কথায় লজ্জা পেলাম। তারপর আবার বলতে লাগলাম, তোমার ভালোবাসা তুমি দেরিতে বুঝলেও আমি অনেক আগে থেকেই জানি ভালোবাসো। আমি থমকে গেলাম, সাথে সাথে বলে ফেললাম, কিভাবে? আমাদের বিয়ের রাতে আমি যখন নিজের মারা যাওয়ার কথা মুখে আনতেই তুমি ফুপিয়ে কান্না করে দিয়েছিলে, মনে আছে? এখন বলো, কেন কেঁদেছিলে? ভীষণ ভয় লাগছিল, তুমি ছাড়া নিজেকে ভাবতে কান্না পেয়ে গিয়েছিল। রোদ মৃদু হেসে বলল, রাত পাখি, তোমার মুখে তুমি শুনে আমি নিজেকে সুস্থ উপলব্ধি করছি। ওনার কথায় এত কিছুর মাঝেও আবার লজ্জা পেলাম। আবার বলল, তোমার ওই ভয় পাওয়া মুখ দেখেই আমি তোমাকে অনুভব করেছিলাম। তোমার ওই অস্থিরতা আমাকে জানান দিয়েছিল তুমি আমাকে ভালোবাসো। তুমি বলতে পারো ভালোবাসা একদিনে কিভাবে হবে। আমি বলবো, ভালোবাসার জন্য অনেক সময়ের প্রয়োজন নেই, যে কোনো একটা মুহূর্তই যথেষ্ট। এরপর বউ ভাতে দিয়ে যখন হাত পুড়িয়ে ফেলেছিলে, সারাদিন তোমার সাথে যখন কথা না বলায় তুমি রাতে কান্না করছিলে, আমি সেদিনও তোমার ভিতরে ভালো না থাকার কারণ উপলব্ধি করেছিলাম। আর সিমলাকে তোমার ওই জেলাস, এটাও তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আমার এই দুর্ঘটনা, তোমার ওই পাগলামি আমাকে হারিয়ে ফেলার ভয়। জানো তো, হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। রাত পাখি, তুমি কখনো আমাকে বলনি ভালোবাসো। আমি চাইবো না যে বলো, কারণ তোমার এই অপ্রকাশিত ভালোবাসায় আমার ভীষণ পছন্দের। অপ্রকাশিত ভালোবাসার গভীরতা বেশি। একটা কথা মনে রাখবে সবসময়, মুখে ভালোবাসি বললেই সেটা ভালোবাসা নাও থাকতে পারে, কিন্তু তোমার মনের গভীরে যে কখনো আমার জন্য রাগ, অভিমান, অস্থিরতা, কষ্ট, ভালো লাগা, মায়া, জেলাস থাকে, সেটা মুখে ভালোবাসি বলার থেকে আমি জানি ভালোবাসো, এই উপলব্ধি আমাকে অনেক বেশি ভালো রাখে। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনছি। এই মানুষটা এত বোঝে আমাকে। এসব ভাবনার মাঝে রোদ আবার বলো, আচ্ছা, আমি যদি কখনো তোমাকে মুখে ভালোবাসি না বলি, তাহলে আমার ভালোবাসা কখনো বুঝবে না? আমি কিছু বলতে নিতেই আবার বলো, আচ্ছা, আমি যখন তোমার কান্নামাখা মুখ সহ্য করতে না পেরে তোমাকে হুট করে জড়িয়ে ধরি, তখন তুমি কি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারোনি? যখন তোমার হাত পড়ে গিয়েছিল, আমার ভেতরের অস্থিরতা কি আমার ভালোবাসা প্রকাশ করেনি? আমি তোমার ওপর রাগ করে কথা না বলায় তুমি অভিমান করে কান্না করেছিলে। আমার ভেতরে কতটা কষ্টে, এতটা রাগ জমেছিল, তুমি কি ভালোবাসার আভাস পাওনি? রাত পাখি, মানুষ নিজের মানুষের ওপরই রাগ করে, তুমি কি জানো না? হঠাৎ তোমাকে জড়িয়ে ধরায়, তোমার মাথায় প্রতিদিন হাত বুলানো, সবটাই তোমার আমার ভালোবাসার আভাস পাওয়ার কথা। তোমাকে আমার বলা কথা, আমাকে কি মিস করো না জান? এখানে আমি তোমাকে অনেক মিস করেছি। তোমার এক মুহূর্ত পাশে না থাকা আমাকে একাকী মনে করা, এটাই বুঝিয়েছি। ভালোবাসি শুধু মুখে বলার মধ্যে আমার কাছে ভালোবাসা না। তোমার অপ্রকাশিত ভালোবাসা আমি উপলব্ধি করতে পারলে তুমি কেন পারলে না? আমি নিস্তব্ধ হয়ে গেছি, এই মানুষটা এত ভালোবাসে আমাকে, অথচ আমি বোঝা তো দূরের বিষয়, তাকেই ভুল বুঝলাম। আমি বললাম, আমাকে কি আরেকটা সুযোগ দিবা তোমার অপ্রকাশিত ভালোবাসা উপলব্ধি করার জন্য? আমার কথায় রোদ মৃদু হেসে হাত বাড়িয়ে দিল তাকে জড়িয়ে ধরার জন্য। খুশিতে কেঁদে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। শুরু হলো নতুন পথ,
যেখানে শুধুই ভালোবাসা বিদ্যমান, তবে অপ্রকাশিত। সময় চলে যায় সময়ের মতো। কেটে গেছে 5 বছর। রোদার রাতের জীবনে এসেছে তাদের ছোট পরী আহিরাত খান রোদেলা। এই নামটি রাত ও রোদ দুজনেই তাদের নামের সাথে মিলিয়ে রেখেছে। রোদেলার বয়স আজ 3 বছর। আজ তার জন্মদিন। রোদেলা, কোথায় তুমি? আমার রাগ উঠিও না। রোদ: কি হয়েছে রাত পাখি? এত রাগ করতে নেই। আমার রোদেলামাকে রেডি করাও। তোমার রোদেলামাকে খুঁজে চলেছি। সে কি আমার কোনো কথা শোনে? তাকে জামা পরানোর জন্য দাঁড় করে রেখে এসে দেখি সে নেই। হুট করে জড়িয়ে ধরল। রাগটা নিমিষে কোথায় হারিয়ে গেল। হ্যাঁ, এতদিনে তার এই অপ্রকাশিত ভালোবাসা আমি গভীরভাবে উপলব্ধি করেছি। এসব ভাবনার মাঝেই আমার কপালে ভালোবাসার পরশ দিলেন আমি মৃদু এসে। সরে আসতেই দরজায় দেখি রাদীপের কোলে আমার মেয়ে রোদেলা। রাতের পরই তোমার মেয়ে তার একমাত্র চাচুর নাম বলতে পারে না। লাদির চালো, আমি তোমার কাছে তোমার সাথে খেলবো। এখন লেডি হব না। রাদীপ রাগ করে তাকাতেই আমি আর রোদ জোরে হেসে দিলাম। তারপর জোর করে রোদেলাকে রেডি করে জন্মদিন উদযাপন করলাম সবাই। রাত 11টায় ওকে ঘুম পাড়িয়ে বেলকনি দেশে দাঁড়াতেই হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরল কেউ। সাথে সাথে বুঝলাম আমার রোদ। আমি মৃদু হেসে বলে উঠলাম, জানি ভালোবাসো। সমাপ্ত।